নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরও একবার আপনাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, কারণ আমরা জানি যখন আপনি সুস্থ থাকেন, যখন আপনি একেবারে ফুরফুরে মেজাজে থাকেন, তখন যে কোনো কঠিন কাজ সহজভাবে আপনি কিন্তু করে ফেলতে পারেন। তাই এই অনুষ্ঠানের মধ্যে থেকে আপনার ট্রিটমেন্ট তো করতে পারবো না, তবে আপনাকে অনেকটা সচেতন করতে পারবো, আপনাকে জানান দিতে পারবো যে কোনো রোগের কি সিমটম হতে পারে এবং সেই সিমটম দেখে কিভাবে আপনাকে আপনার সচেতনতা বৃদ্ধি করতে হবে, কি করতে হবে, কি একেবারে করা যাবে না। আর অবশ্যই কাছাকাছি চেম্বারে, যে কোনো ভালো চেম্বারে, যে কোনো ভালো চিকিৎসকের কাছে আপনাকে পরামর্শ নিতে হবে। আজকেও ঠিক এরকম কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি আপনাদের যদি মনে হয় আপনাদের কোনো রকম সমস্যা রয়েছে, যে সমস্যা নিয়ে জানার প্রয়োজনীয়তা রয়েছে, কথা বলার প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে কিন্তু আপনারা ফোন করতে পারেন, কথা বলতে পারেন ম্যাডামের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে কিন্তু অবশ্যই উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস সুলতানা। প্রথমে ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং ম্যাডাম, প্রত্যেকদিনই কোনো না কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং আমার মনে হয় চেম্বার প্রত্যেকটা দিন আপনাকে করতে হয়, প্রত্যেকটা দিন এত পেশেন্ট দেখতে হয়, সেখানে প্রচুর পেশেন্টরা এসে কিন্তু যে কমপ্লেনটা করে, আমার ঘাড়ে ব্যথা, ঘাড় নিচু করে কাজ করতে আমার প্রবলেম হচ্ছে। তো আমি প্রথমে এই ঘাড়ে ব্যথা বা ঘাড় সংক্রান্ত একটু প্রবলেম নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। দেখুন, ঘাড়ে ব্যথা একটা মিথ রয়ে গেছে আমাদের মধ্যে, যে পেশেন্ট এসে বলে যে আমার সার্ভাইকাল স্পন্ডালাইটিস হয়েছে, একটা রোগ হয়েছে। অ্যাকচুয়ালি একটা মিথ রয়ে গেছে আমাদের মধ্যে। আমি আগেই সেটা বলবো যে এটা কোনো ডিজিজ নয়, এটা একটা ডিজেনারেটিভ চেঞ্জেস। মানে বাংলায় যদি বলতে হয় তাহলে এটা একটা হাড়ের ক্ষয়, ঠিক আছে? তো এই যে প্রবলেমটা, এটাতে বেসিক্যালি এটা একটা এজের পরে আমাদের হয়, যে স্পন্ডালাইটিসের প্রবলেমটা, এটা একটা এজ জনিত রোগ বলতে পারেন, এজের প্রবলেম পরে হয়। কিন্তু এখন যেটা হয়ে গেছে, আমাদের লাইফস্টাইলের যে চেঞ্জেস হয়ে গেছে, যে প্রবলেমটা এখন কিন্তু আমাদের খুব কম এজে কিন্তু এই প্রবলেমটা চলে এসছে। কি হয়, যে পেশেন্ট এসে ফার্স্টে কমপ্লেন করে যে আমার ঘাড়ে প্রচণ্ড একটা ব্যথা হচ্ছে, আর সকালের দিকে ঘুম থেকে উঠেই মাথাটা একদম ঘুরে যাচ্ছে, চক্কর দিচ্ছে, বা আস্তে আস্তে দিনের পরে দিন যত দিন বাড়তে থাকে, যত কাজের মধ্যে ইনভলভ হতে থাকি, তখন কিন্তু এটা আস্তে আস্তে কমতে থাকে। তারপরে কখনো বলে যে কাঁধে থেকে এই ব্যথাটা আস্তে আস্তে হাতের দিকে নামছে। তো কি হয়, যে আমাদের যে ঘাড়ের হাড় আছে, মানে ছোট ছোট যেটা ভার্টিব্রা আমরা বলে থাকি, তো এই হাড়ের একটা অসামঞ্জস্য হয়ে যায়, আস্তে আস্তে একটা এসে লেগে যায় কখনো, বা অসামঞ্জস্য হয়ে যায়। তো এখানে কি হয়, ওর মধ্যে যে একটা নার্ভ নিচের দিকে নামছে আমাদের কাঁধ থেকে হাতের দিকে, তো ওই নার্ভের একটা কম্প্রেশন হয়ে যায়, যার ফলে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হয় না, যার ফলে এই ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো এটা একটা খুব বড় চেঞ্জেস হয়ে গেছে আমাদের লাইফস্টাইলের জন্য। এটা রোগটা অনেক পরে আসার কথা, কিন্তু আমাদের অনেক আগেই আস্তে আস্তে চলে আসছে। একদম, মানে বয়সের আগে কিন্তু আমরা কি বার্ধক্যের দিকে চলে যাচ্ছি, বয়সের আগে বেড়ে যাচ্ছে আমাদের অস্থির সমস্যা। তাহলে কি দোষ কোথাও আমাদের, নাকি আবহাওয়ার, নাকি বিভিন্ন ধরনের ভেজাল যুক্ত খাবার খাওয়ার? ঠিক ম্যাডামের কাছে এই প্রশ্নটাই করতে চাইবে। এই যে ম্যাডাম আপনি বলছেন যে আগে, আজ থেকে যদি 10 বছর আগে চেম্বার করা যেত, তাহলে কিন্তু এত অল্প বয়সীদের এই ধরনের সমস্যা দেখা যেত না, এখন অল্প বয়সীদের বাড়ছে। তাহলে দোষটা কার, আমাদের নাকি আমাদের পরিবেশে? অবশ্যই আমাদের একদম লাইফস্টাইলের জন্যই। কারণ আমরা যখনই নর্মাল, যেমন ধরুন স্টুডেন্টরা রয়েছে, আমরা তারা কি করি, কি সবসময় একটা ঘাড় ঝুঁকে সবসময় পড়ার চেষ্টা করি, বা যারা মোবাইল দেখছি, এইগুলো যে করছি, তো আমাদেরকে কি করতে হবে, আমাদের লাইফস্টাইলটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। তো হচ্ছে যে যদি অফিস ওয়ার্ক হচ্ছে, তো অফিস ওয়ার্কে কি হবে, যে টেবিলটা বা কম্পিউটারটা যেটা আমরা কাজ করছি, সেটা একটা সামঞ্জস্যতে রাখতে হবে। সামঞ্জস্যতে রাখলে কি হবে, যে এই যে ঘাড় ঝুঁকে যে কাজটা আমরা করছি না, সেটা তাহলে একটুখানি রিলিফ পাওয়া যাবে হয়তো, বা একটুখানি ওটা থেকে চেঞ্জেস হতে পারে। বেশ, আপনাকে নজর রাখতে হবে, কারণ স্বাস্থ্যটা আপনার, সমস্যাটা বাড়বে কিন্তু আপনার। তাই কোনো কাজ ঘাড় ঝুঁকিয়ে বেশিক্ষণ করব না। মোবাইলটা এখন আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে গিয়েছে, একবার হৃৎপিণ্ডের মতন প্রয়োজনীয় একটা জিনিস হয়ে গিয়েছে। তবে সেদিকেও আমরা এক নাগাড়ে মাথা নিচু করে তাকিয়ে থাকবো না। আসবো আলোচনায়, তবে কে আছেন দেখবো। নমস্কার। নমস্কার দিদি, আমি ঠাকুরা থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম? প্রবলেম আমার এই ঠান্ডার সময়তে
হাত হাঁটু সব গাঁটে ব্যথা প্রচন্ড হারে হচ্ছে। কোনো ডক্টর দেখিয়েছেন, মেডিসিন খাচ্ছেন? মেডিসিন তো খাচ্ছি, টুকটাক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কিছু হচ্ছে না। ডাক্তার দেখানোর সঙ্গে যোগাযোগ করবো। আচ্ছা বেশ, আপনি যে ডক্টর দেখাচ্ছেন সেখানে রেজাল্ট পাচ্ছেন না, সে কারণে ম্যাডামকে ফোন করলেন। হ্যাঁ হ্যাঁ, ওকে, আপনি হাঁটুর কোনো এক্সরে করিয়েছেন? করাইনি কোনো। আচ্ছা, আপনি একটা হাঁটুর এক্সরে করিয়ে নিন। হয়তো বা আপনার হাঁটুতে কি ফুলে গেছে, মানে একটু সোয়েলিং টাইপের কিছু হচ্ছে? হালকা হালকা ফল আছে। আচ্ছা, আপনি হাঁটতে চলতে গিয়ে কোনো ওখান থেকে আওয়াজ পাচ্ছেন, খটখট করছে বা এরকম কিছু? হ্যাঁ, খটখটা হয় নাই। আচ্ছা, তো আপনি একটা হাঁটুর এক্সরে করিয়ে নিন। হতে শুনুন। পারে আপনার অস্টিও আর্থ্রাইটিস হয়েছে, যে সোয়েলিং আছে, আপনি বলছেন হাঁটতে অসুবিধা হচ্ছে। তো এটা অস্টিও আর্থ্রাইটিসে কি হয়, যে আমাদের হাড়গুলো আস্তে আস্তে ক্ষয় পেতে থাকে, ঠিক আছে? তো অস্টিও আর্থ্রাইটিস যদি হয়ে থাকে আপনার, তাহলে এটা ফেলে রাখবেন না, কারণ একটা টাইম পরে এটা অনেক বেশি ডিজেনারেটিভ চেঞ্জেস হয়ে যাবে এবং কখনো হাঁটুর ওটা লক হয়ে যেতে পারে, তখন হয়তো আপনি হাঁটতে চলতে পারবেন, একদম স্ট্রিপ্ট হয়ে যাবে। তো একটা এক্সরে করিয়ে নিন। যদি অস্টিওআর্থ্রাইটিস হয় তার অবশ্যই ট্রিটমেন্ট করাবেন, ফেলে রাখবেন না। এবং যদি আপনি চান তো এক্সরে রিপোর্টটা নিয়ে নিয়ারেস্ট চেম্বারে যোগাযোগ করুন, অবশ্যই আপনার জন্য যে সঠিক চিকিৎসাটা আছে আমরা সেটা বলে দেবো। বেশ, যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। সমস্যা আপনার হচ্ছে, আপনার মনে হলো আরে একটা প্রোগ্রাম হচ্ছে, চলো ম্যাডামকে ফোন করি। ফোন করলেন ভালো কথা, কিন্তু ফোন করার জন্য আপনার কিন্তু হাঁটু ব্যথা কমবে না, বা ঘাড়ে ব্যথা কমবে না, আপনার কাঁধের ব্যথা কমবে না, কোমরের ব্যথাও কমবে না, কোনো সমস্যাই কমবে না, এমনকি একটা হাঁচি পর্যন্ত কমবে না। তার জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। যোগাযোগ করতে হলে কিন্তু 9830235527 বা 37 এই নাম্বারে ফোন করতে হবে। ম্যাডামের থেকে একটু জানতে চাইবো, এই যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস নিয়ে আমরা যে কথা বলছি, আমি প্রথমে বললাম আমরা একটা চলতি কথায় জানি ঘাড়ে ব্যথা, কিন্তু শুধুমাত্র কি ঘাড়ে ব্যথা এটুকানি কি সিম্পটম, নাকি আর কিছু না সিম্পটম না না, রয়েছে? এটা তো আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেন দেখবে যে মাথাটা খুব চক্কর দিয়ে আসছে, গাটা বমি বমি ভাব করছে, আচ্ছা। বা এই শুধুমাত্র ঘাড়ের ব্যথাটা ঘাড়ে নয়, এটা কাঁধ বা হাতগুলোতেও আস্তে আস্তে আপনার ব্যথাটা বাড়বে, বা আপনি স্ট্রিক্ট ভাবে কাজ করতে পারবেন না, এটা আপনার স্টিফ হয়ে যাবে, যে আপনি একদম খাড়া হয়ে বসে আছেন, আপনি কোমরটা ঝুঁকতে পারছেন না, বা হচ্ছে আপনি মাথাটা নিচু করতে পারছেন না। তো এই প্রবলেমগুলো কিন্তু আপনার আস্তে আস্তে ব্যথা বাড়বে। একদম, আমরা আলোচনায় আবারও কিন্তু ফিরবো। সিমটমস গুলো কিন্তু মোটামুটি আমরা শুনে নিলাম, তাই এগুলো যদি আপনি উপলব্ধি করেন এই ধরনের প্রবলেম আপনার স্টার্ট হচ্ছে, তবে কিন্তু কাছাকাছি ভালো চেম্বারে যোগাযোগ করবেন, আর না হলে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার তো অবশ্যই আপনাদের জন্য রইল। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি বিলাসপুর থেকে রাই বলছি। রায় বলছেন? হ্যাঁ বলুন রায়, কি প্রবলেম আপনার? প্রবলেমটা অ্যাকচুয়ালি আমার নয়, মানে আমার দিদির। আমার দিদির প্রেগন্যান্সির পর থেকে না এই হাঁটুতে, মানে হাঁটু আর এই কোমরের জয়েন্টটাতে প্রচন্ড টান লাগে। ও বলে যে হাঁটতে গেলে, ইদানিং এই 3-4 মাস ধরে হাঁটতে গেলে বলছে যে একদমই কোমরের জয়েন্টটা থেকে হাঁটু পর্যন্ত একটা পায়ে খিচ টান লাগছে, মানে পা বাড়াতে পারছে না, ব্যান্ড করতে পারছে না পা। আচ্ছা, আগে আমি বললাম হাঁটুর কোনো এক্সরে করিয়েছেন? হ্যালো, হ্যাঁ। হাঁটুর কোনো এক্সরে করিয়েছেন? হাঁটুতে যে ব্যথা করছে, একটা জয়েন্টে যে প্রবলেম হচ্ছে হাঁটুতে, নি জয়েন্টে। না ম্যাম, এক্সরেটা করানো হয়নি। আচ্ছা, আপনি একটা এক্সরে করিয়ে নিন আগে, কারণ আপনি যে সিমটমগুলো বলছেন সেটা হয়তো বা অস্টিওআর্থ্রাইটিসের সাথে হতে পারে, বা আপনার কোমরে যে ব্যথাটা করছে সেটা লাম্বার স্পন্ডিলাইটিসের জন্যও হতে পারে। তো কি হয় এই প্রবলেমে, যে কোমরের যে আমাদের নার্ভটা নিচে নামে, তো ওই কোমরে যে ডিজেনারেটিভ চেঞ্জেসটা হয়ে যায় হাড়ের, তো ওর ফলে যে নার্ভটা চেপে যায়, তাতে কিন্তু ব্লাড সার্কুলেশনটা আস্তে আস্তে কমতে থাকে আমাদের, তো যার ফলে এই হাঁটু থেকে পায়ে কোমরে সব ব্যথাগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। তো আপনি একটা এক্সরে করিয়ে নিন। এক্সরে করানোর পরে আপনি বুঝতে পারবেন যে কি সমস্যা হয়েছে। এবং আপনাকে এখন যেটা বলবো, যে আপনি ফুলকপি, বাঁধাকপি, বেগুন আর কুমড়ো, এই 4টে খাবার আপনি খাবেন না। আর এখন থেকেই হাঁটুতে একটুখানি গরম তাওয়াতে কিছু শেক করুন, মানে গরম করে আপনি কোমরে শেক করুন, হাঁটুতে শেক করুন, ওতে থেকে আপনি একটু রিলিফ পাবেন। একটু রোদে বসুন, তাহলে হয়তো একটু থেকে রিলিফ পাবেন। এগুলো আপাতত আপনি করুন, আর বাকি এক্সরে রিপোর্টটা নিয়ে আপনি একবার চেম্বারে আসলে আমরা আপনার স্টার্টিং করতে পারবো আপনার ট্রিটমেন্টটা। একদম, তাই সচেতন থাকুন, অল্পতেই কিন্তু ডক্টরের পরামর্শ নিন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি বালিঘাই থেকে বলছিলাম। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম? প্রবলেম বলতে আমার নয়, আমার ভাইপোর প্রবলেম। আচ্ছা, তার বয়স কত আগে শুনবো? বয়স হবে 9 বছর। 9 বছর মাত্র? কি মোটা প্রবলেম? হয়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে। ওজন বেড়ে যাচ্ছে, এখন খাওয়াচ্ছেন আপনারা ভালোবেসে প্রচুর, তো হ্যাঁ। মোটা তো হবে। ওইগুলোই তো খাই, ভাত করে কিছু খাই না, শুধু ওই ফাস্ট ফুড গুলোই খাই। ফাস্ট ফুড খাচ্ছে। তারপরে ওজন বেড়ে যাচ্ছে এখন।
ওকে আচ্ছা, ওকে একটুখানি হচ্ছে কি ওর কোনো ডিজিজ হচ্ছে কি, মানে ঘন ঘন ঠান্ডা লাগছে বা ও খেলা চলছে না? তেমন কোনো নয়। আচ্ছা, তো হতে পারে ওর মানে জেনারেটিভে হতে পারে ওর জেনারেশনে ওবেসিটি আছে, হতে বা পারে। হতে ওর হরমোনাল কোনো চেঞ্জেস হচ্ছে, বা ও খেলাধুলাটা সেই লেভেলে করছে না। হরমোনাল যদি চেঞ্জেস হয় তাহলে খেলাধুলা কিন্তু করে না। হ্যাঁ ও খেলাধুলা করে না? আচ্ছা না ততটা খেলাধুলা তো মোবাইল দেখে সারাদিন ধরে? হ্যাঁ আচ্ছা ওকে, ওজন বেড়ে যাচ্ছে। ওকে, শুনতে থাকুন আপনি। ওকে একটু খেলাধুলা আপনি অবশ্যই করাবেন। হচ্ছে ও কোনো মানে কোনো কিছু নিয়ে চুপচাপ থাকছে সেটা আপনি করতে দেবেন না, একটু খেলাধুলা করানোকে। আর হচ্ছে যে ওর যদি কোনো হরমোনাল চেঞ্জেস হয়, যেগুলো আমাদের হরমোনাল এজ ওয়াইজ গ্রোথ হতে থাকে, সেই গ্রোথটা যদি ওর না হচ্ছে ঠিকঠাক, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আসতে পারে। ঠিক আছে, তো এখনই ছোট এজে ওর ভুলভাল কোনো ট্রিটমেন্ট করবে না, ওর আগে সঠিক ডায়াগনোসিসটা করুন যে কেন হচ্ছে। হতেও পারে ওর কোনো ডিজিজই নেই, ওর লাইফস্টাইলটা এত ছোট থেকেই চুপ করে গেছে, মানে খেলছে না, কিছু করছে না, তার জন্য হতে পারে। তো আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট করবেন, সঠিকভাবে ডায়াগনোসিসটা আপনি করুন, তারপরে ট্রিটমেন্ট করবেন। ওবেসিটি শুধু একটা মাত্র কারণ হয় না, ওর অনেক রিজনই থাকতে পারে। একদম, কারণ অনেক বাচ্চাদেরও কিন্তু দেখা যায় যে ওবেসিটির শিকার তারা, বা অনেক মাদের একটা অভিযোগ থাকে আমার বাচ্চাকে প্রচুর খাওয়ানোর পরেও কিছুতেই ওর যেন কোনো রকমের হেলথে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করতে পারছি না। তো বাচ্চা মোটা না বাচ্চা রোগা তার থেকে বড় ব্যাপার বাচ্চা সুস্থ। তো এই সুস্থতাটার জন্য কিন্তু অবশ্যই প্রত্যেকটা বাচ্চার একটা হেলদি চেকআপ, একটা হেলথ চেকআপের প্রয়োজন রয়েছে তার হেলদি লাইফস্টাইলের জন্য। সে কারণে কিন্তু আপনাদের কাছাকাছি যে কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নিন। আর যদি এই কথাটা আপনারা বলেন না যে না আমরা এনবিপিতে যাব, এনবিপি চিকিৎসকরা আমাদের সব থেকে ভরসার, ওখানে ট্রিটমেন্টটা ভীষণ ভালো হয়, নো সাইড এফেক্ট একটা ব্যাপার থাকে, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয়, একই ছাদের নিচে এতজন অভিজ্ঞ চিকিৎসক একসাথে কাজ করেন, তো সেখানে ভরসাটা অনেক বেশি, মেডিসিন অত্যাধুনিক, পঞ্চকর্মা ডিপার্টমেন্ট রয়েছে, এতগুলো ভালো দিক যখন আপনারা পছন্দ করেন তখন অবশ্যই এনবিপিতে পৌঁছে যেতেই পারেন। স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি অজয় বলছি। বলুন অজয় বাবু, কি প্রবলেম? বলছি ম্যাম আমার মানে প্রচন্ড এই ঠান্ডা পড়েছে, প্রচন্ড পরিমাণ কোমর যন্ত্রণা হচ্ছে। বয়স কত আপনার? বয়স এই 37 বছর। 37 বছর, কোমর যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, তো আপনি কোমরের কোনো এক্সরে করিয়েছেন? না না, আচ্ছা এই বেশি দিন না হচ্ছে। আচ্ছা, আপনার কি রিসেন্ট কিছু ভাবে লেগেছিল, মানে আপনার কোমর ঝুঁকতে গিয়ে হয়তো কোমরে লেগে হ্যাঁ, গেছে? একটু একটু লেগেছিল। আচ্ছা, আপনি একটা কাজ করুন, যদি এটা কোমরে নর্মাল লেগে থাকে এক সপ্তাহের মধ্যে, তাহলে আপনি একটু গরম শেক করুন কোমরে, ঠিক আছে? ওতে আপনি হয়তো রিলিফ পাবেন। রোদে একটু বসুন, একটু সর্ষের তেল ভালো করে আপনি কোমরে মাসাজ করার পর রোদে বসুন, আর তারপরে একটু গরম তাওয়াতে একটু শেক দেবেন, ঠিক আছে? তো এটা যদি আপনার নর্মালি লেগে থাকে তাহলে এটাতে তাতেই সেরে যাবে। আর যদি কোনো কারণে এটা লাম্বার স্পন্ডালাইটিস হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে একটা এক্সরে করাতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যদি লাম্বার স্পন্ডালাইটিস হয়ে থাকে। অনেক টাইমে আর্লি স্টেজে আপনার মনে হয় যে লেগে গেছে, কিন্তু ওটা আর্লি স্টেজ থেকে থাকে লাম্বার স্পন্ডালাইটিসে, তো ওটা কিন্তু আপনি এক্সরে প্লেটেই বুঝতে পারবেন, এক্সরে রিপোর্ট করানোর পরে আপনি বুঝতে পারবেন। এবার আপনি যদি চাইছেন যে ট্রিটমেন্ট চাই বা সঠিক ট্রিটমেন্টের জন্য, তাহলে আপনি এক কাজ করুন, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, কুমড়ো, এই 4টে খাবার আপনি খাবেন না। যদি ওটা লেগে থাকে তাহলে ঠিক হয়ে যাবে, যদি লেগে না থাকে তাহলে কিন্তু এই 4টে খাবার আপনি বন্ধ করবেন, তারপর এক্সরে প্লেট করে আপনি কিন্তু ট্রিটমেন্টের জন্য আসবেন। ওকে ম্যাডাম, এখানে একটা প্রশ্ন নিশ্চয়ই করবো যে অনেক ক্ষেত্রে হয় আমাদের চলাফেরা, বাসে ওঠা, বাস থেকে নামা, ভারী কিছু তুলতে গেলাম, জলের বালতি তুলতে গেলাম, অনেক ক্ষেত্রে একটু হ্যাচকা লেগে গেল বা আমি পড়ে গেলাম, তাতে আমি ব্যথা পেলাম, তখনই কি সাথে সাথে আমাদের একটা এক্সট্রা করে নেওয়া উচিত? সেরকম ব্যথা যদি গুরুতর লাগে, খুব যদি গুরুতর লাগে তাহলে আপনি একটা এক্সট্রা প্লেট অবশ্যই করাবেন, কারণ ব্যথা বড়ি একদমই খাবেন না। আমরা কিছু একটা হলেই হয়তো ব্যথা লেগেছে বলে ব্যথা বড়ি খেয়ে নিচ্ছি। ব্যথা বড়ি কেন খাবো না? এটা একটা বড় ব্যথা প্রশ্ন। বড়ি একদমই খাওয়াটা উচিত নয়, ঠিক আছে? কারণ ব্যথা বড়ি আমরা রেগুলার খেতে থাকছি, তো পরে কি হয়, এই ব্যথা বড়ির একটা এত বড় সাইড এফেক্ট থাকে যে আমরা আমাদের কিডনি, আমাদের হার্ট, আমাদের সব মানে এফেক্ট করবে খুব একটা বড়। তো না জেনেই সামান্য একটা লেগেছে আমি টুক করে গিয়ে একটা দোকান থেকে ব্যথা বড়ি কিনে খেয়ে নিলাম, এটা কিন্তু করবেন না। আপনি নর্মাল ওয়েতে বাড়িতে একটুখানি আপনি একটু শেক করুন, যদি এটা নর্মাল ওয়েতে লেগে থাকে হালকা তাহলে ওটা আস্তে আস্তে কমে যাবে। আর ব্যথা বড়ি তো খেলে আপনি হয়তো কমিয়ে দিচ্ছেন কিন্তু ওটাকে চেপে রাখছেন, পরে কিন্তু এটা আপনার আরো বাড়বে। আর যদি আর্লি স্টেজে আপনার লাম্বার স্পন্ডালাইটিস বা সার্ভাইকাল স্পন্ডালাইটিস হয়ে থাকে, ওতে যদি আপনার লেগে থাকে তাহলে কিন্তু এটা বাড়িয়ে দেবে, তখন আপনি বুঝতে পারবেন যে ওটা আপনার আর্লি স্টেজে ছিল, তখন কিন্তু আপনাকে একটা এক্সট্রা প্লেট অবশ্যই করাতে হবে। একদম। তো এই সচেতনতাগুলো আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই বিশেষ অনুষ্ঠান। তাই এই অনুষ্ঠান থেকে আমার মনে হয়
আপনাদের লাভটা তুলে নেওয়া উচিত, আপনাদের সমস্যার যাতে সমাধান হয় সেই পদ্ধতিগুলো বা সেই কারণগুলোকে কিন্তু একটু বুঝে নেওয়া উচিত। যাই হোক, আমরা আলোচনা করছিলাম সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস নিয়ে। ম্যাডাম, আরো একটা প্রশ্ন জানতে ইচ্ছে করছে। আমাদের অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে অবহেলা করা, হচ্ছে আবার যাব, আচ্ছা দেখি না কদিন পর যদি কমে যায়। যদি আমি ধীরে ধীরে পুষে রাখি বা পেন কিলার খেয়ে খেয়ে ঘাড়ের ব্যথাটাকে দাবিয়ে রাখার চেষ্টা করি, ধীরে ধীরে এটা কি ঘাড় থেকে নেমে অন্য কোনো জয়েন্টে অ্যাটাক করতে পারে? একদমই তাই। আমাদের কিন্তু 3টে স্টেপ হচ্ছে, ঘাড়, তারপরে কোমর, তারপরে হাঁটু। আমাদের যদি ঘাড়ে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে লাম্বার স্পন্ডাইলাইটিস, সেটাকে আমরা অনেক দিন ধরে অবহেলা করছি, ফেলে রাখছি, তারপরে শুধুমাত্র ওটা ঘাড়ে থাকবে না, ওটার যে নার্ভটা আমাদের নিচে নামছে সেটা কিন্তু আস্তে আস্তে ঘাড়ের পরে কোমরে এফেক্ট করবে, তারপরে কিন্তু হাঁটুতে। আর 3টে স্টেপই যখন আপনাকে ধরে নেবে তখন কিন্তু আপনাকে একদম বিছানা সহ্য করে দেবে। তাই একদমই ফেলে রাখবেন না, অবশ্যই ট্রিটমেন্ট স্টার্ট করবেন। যদি আপনি বুঝতে পারছেন যে আপনার এই প্রবলেমগুলো হচ্ছে, যে সিমটমগুলো আমি বললাম, তার মধ্যে যদি আপনাদের একটাও কিছু মনে হচ্ছে যেটা আমার সাথে মিলে যাচ্ছে, তাহলে আপনি ফেলে রাখবেন না, একবার নিশ্চয়ই ডক্টরের সাথে কনসাল্ট করবেন। একদম। তার পাশাপাশি বর্তমানে যেটা একটা বড় সমস্যা আমাদের সমাজের, সেটা হচ্ছে আপনি বলতেই পারেন যে আমি কোনো আইটি সেক্টরে কাজ করি, আমাকে 14 থেকে 15 ঘন্টা টানা কম্পিউটার বা ল্যাপটপের সামনে কাজ করতে হয়। বাচ্চারা বলবে আমার ব্যাগ আমাকে বইতেই হবে, আমার স্কুলে 8টা সাবজেক্ট, 8টা বুকস, 18টা কপি, এগুলো আমাকে নিয়ে যেতেই হবে। তার মধ্যে টিফিন, জলের বোতল তো থাকছে। তো ওই যে কয়েক কেজি ওজনের একটা ভারী ব্যাগ একটা ছোট্ট শিশুর ঘাড়ে, বা একটা মানুষ দীর্ঘ 14 থেকে 15 ঘন্টা ঘাড় নিচু করে কাজ করছে, তাদের কাজগুলোকে হয়তো স্টপ করাতে পারবো না, কিন্তু তাদের কি অ্যাডভাইস দিতে পারি? তাদের লাইফস্টাইলটাকে আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তারা যে কাজটা করছে অফিসে বসে অনেকটা টাইম, আমরা ল্যাপটপটা সামনে রাখছি বা ল্যাপটপটা নিচে রেখে আমরা যে ঝুঁকে কাজটা করছি, এটা আমরা করব না। টেবিলের সাথে আমার চেয়ারের একটা সামঞ্জস্য রাখবো, আমরা ল্যাপটপটা এমন জায়গায় রাখবো যাতে আমাকে চোখটা নিচে না করে কাজ করতে হয়, যেন ল্যাপটপের সামনে আমি থাকতে পারি। তো এইভাবে আমাকে কাজটা করতে হবে যেন আমি নিচে ঝুঁকে না কাজ করি। ঠিক আছে, কারণ আর মাঝে মাঝে আপনি একটু রেস্ট নিন। আপনি কাজের মধ্যেখানে হয়তো আপনি একটা কিছু এক্সারসাইজ করছেন, আপনি ধরুন এরকম মাথাটা উঁচু করে আপনি 5 সেকেন্ড হোল্ড করুন, তারপরে লেফট দিকে রাইট দিকে 5 সেকেন্ড, দেন লেফট দিকে 5 সেকেন্ড, এভাবে একটা এক্সারসাইজ আপনি 5 মিনিটের মধ্যে একটা রিল্যাক্সেশন দিয়ে দিন। তারপরে হচ্ছে কি আপনি আবার কাজে ফিরে যান। এমন নয় যে আমরা কাজকে বন্ধ করব, কিন্তু লাইফস্টাইলটাকে আমরা একটু একটু করে চেঞ্জ করে সেটাকে আর্লি স্টেজে যদি থাকে তাহলে আমরা সেটাকে বন্ধ করি। আবার ধরুন আপনি রাত্রিবেলায় ঘুমোতে যাচ্ছেন, খুব শক্ত একটা বিছানায় ঘুমোচ্ছেন, তো সেটা কিন্তু এটা অনেকটা বেনিফিটস পাবে। বা আপনি মোটা বালিশ ছেড়ে আপনি যদি একটা ছোট বালিশে ঘুমোচ্ছেন, বা আপনি বালিশ ছাড়া যদি ঘুমোতে পারেন, তাহলে কিন্তু এটা অনেক ভালো কাজ করবে। ইভেন আমাদের লাইফস্টাইলটা একটা হেলদি লাইফস্টাইল আপনি লিড করুন। ধরুন আপনি ভিটামিন ই, ভিটামিন সি বা ক্যালসিয়াম রিচ ফুডগুলো আমরা বেশি ইনটেক করছি, শাকসবজিটা আমরা বেশি খাচ্ছি, বাইরের ফাস্টফুড জাঙ্ক ফুডগুলো বেশি খাচ্ছি, কার্বোহাইড্রেট ইনটেকটা একটু কম করছি, তাহলে কিন্তু এগুলো থেকে একটু একটু করে আমরা রিলিফ পেতে পারি। একদম, মানে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে কিভাবে কাজের ফাঁকে আপনাকে একটু এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। বা ছোটদের জন্য যদি যতটা সম্ভব বই বা খাতা একটু কম দেওয়ার চেষ্টা করুন, টিফিনটা একটু হালকা, এমন দিন যেটা খুব প্রোটিন বা ভালো খাবার, হেলদি খাবার, কিন্তু সেটা যেন খুব ভারী না হয়। বা একটু এক কাঁধে ব্যাগটা না নিয়ে 2 কাঁধে ব্যাগটাকে ক্যারি করার চেষ্টা করুন। ব্যাগটা মাঝে মধ্যে যদি একটু গার্জেন একটু স্টুডেন্ট দুজনে মিলে ক্যারি করেন, যেভাবে হোক যতটা সম্ভব হোক। স্কুলে যাওয়া তো বন্ধ করতে আমরা পারবো না, কিন্তু তার স্বাস্থ্যটাকে আমাদের কিন্তু বাঁচাতে হবে। আমরা আরেকটা বিষয় ম্যাডাম একটু জানতে চাইবো, যে ট্রিটমেন্ট, যেটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ট্রিটমেন্ট কি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আমরা ভালো পাচ্ছি বা কি রকম পাচ্ছি? একদমই, যে পেশেন্টগুলো সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস বা লাম্বার স্পন্ডাইলাইটিস নিয়ে এসেছে তারা কিন্তু যথেষ্ট এখন ভালো আছে। হয়তো বা হাঁটুর প্রবলেম নিয়ে যারা এসেছিল বা স্পাইনের প্রবলেম নিয়ে তারা হয়তো ওটি করিয়ে নিয়েছে, মানে অপারেশন করিয়েছে মডার্ন ট্রিটমেন্টে, তারপরে কিন্তু পেশেন্ট ভালো নেই। কারণ হচ্ছে যে এই যে প্রবলেমটা সেটা কিন্তু একটা স্টেজের পরে আস্তে আস্তে আসতেই থাকছে। তো আমাদেরকে এই যে অপারেশনটা না করিয়ে কি করতে হবে, কি একটা নর্মাল ওয়েতে একটা নর্মাল ট্রিটমেন্ট নিতে হবে। এখানে যেমন আমাদের এনবিপিতে আছে পঞ্চকর্মা থেরাপি, তো এটাতে কিন্তু পেশেন্ট অনেক বেনিফিটস পেয়েছে। ঠিক আছে, তো অপারেশনের আগে একবার অবশ্যই ন্যাচারাল ট্রিটমেন্ট আপনি নিয়ে একবার দেখতে পারেন। একদম, যাদের অপারেশনের পরামর্শ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তারা কি করবেন ম্যাডাম বললেন, সময় থাকলে আবারও একবার আলোচনা করব। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? শুনতে পাচ্ছি না দাদা, একটু জোরে বলবেন। অমিত রায় বলছি। হ্যাঁ বলুন অমিত বাবু, কোথা থেকে ফোন করছেন? বর্ধমান থেকে। বর্ধমান থেকে, বলুন কি প্রবলেম হচ্ছে? প্রচন্ড পরিমাণে ম্যাডাম ফুল হচ্ছে আমার, এরকম ফুল হতো না, হঠাৎ হেয়ার ফলিং এর প্রবলেম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হেয়ার ফলিং এর প্রবলেম। আপনার বয়সটা বলবেন? বয়স 32। 32?
32। আচ্ছা আচ্ছা, আপনার কি মনে হচ্ছে কি মাথাতে স্ক্যাল্পে ইচিং হচ্ছে বা খুব ড্যান্ড্রাফ হচ্ছে? মানে খুব ড্যান্ড্রফ হচ্ছে আর গরম যখন হচ্ছে মানে ঘাম হচ্ছে। আচ্ছা, খুব ইচিং হচ্ছে কি? হুম হুম হুম। আচ্ছা, আপনি কি দেখেছেন যে ওই মানে ইচিংটা আস্তে আস্তে আপনার ঘাড়ের দিকে আসছে বা কানের সাইডে? না 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 না। আচ্ছা, তো হতে পারে শীতের টাইম আপনার ড্যান্ড্রফের জন্য এটা হতে পারে, বা আপনার স্ক্যাল্প সোরিয়াসিসও হতে পারে, বা স্ক্যাল্প অন্য কোনো প্রবলেমও হতে পারে স্ক্যাল্পে। শুনুন আপনি এবারে। হ্যাঁ, স্কিনের ডিজিজগুলো কিন্তু এভাবে বলা যায় না যে ঠিক কথা। কি হয়েছে। ক্লিনিক্যালি আমি যদি পেশেন্টকে এক্সামিন না করি তাহলে কিন্তু বলতে পারি না, কারণ হচ্ছে টিনিয়া কর্পোরেসিস, স্ক্যাল্প সোরিয়াসিস বা হাজার ডিজিজ আছে আমাদের স্কিনের উপরে। তো ওনার যদি নর্মাল স্কিনের প্রবলেম হচ্ছে তাহলে কিন্তু ওটা নর্মাল ওয়েতে সেরে যাবে, কিন্তু ওনার যদি কোনোভাবে স্ক্যাল্প সোরিয়াসিস বা টিনিয়া কর্পোরেসিস হচ্ছে তাহলে কিন্তু ওনাকে সঠিক একটা ট্রিটমেন্ট নিতে হবে, না হলে এটা কিন্তু পরে আস্তে আস্তে খুব বাজে পর্যায়ে চলে যাবে। তো আপনি অবশ্যই যদি সঠিক ট্রিটমেন্ট চাইছেন তাহলে আপনার নিয়ারেস্ট চেম্বারতে আসুন, আমরা আপনাকে একবার দেখে নেব। আপনার স্কিনে যে প্রবলেমটা হচ্ছে সেটা আপনি নর্মাল একবার এক্সামিন করে তারপরে আপনাকে বলবো। আপাতত আপনি এটা করতে পারেন যে যখন আপনি স্নান করছেন, ঠিক আছে, তো ওটা একটু ভালো জলে স্নান করবেন, যে শ্যাম্পুটা করছেন ওটা কিন্তু একটা ঠিকঠাক জলে হালকা উষ্ণ গরম জল দিয়ে আপনি মাথাটা ধুবেন। বেশ, এটা ফলো করুন। এবং এই শীতকালে অনেকের কিন্তু স্ক্যাল্পে এই ধরনের সমস্যা হয়, তারা এই টিপসটা ফলো করতে পারেন। কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে ভাবে কি ড্যান্ড্রফ, ভাবতে ভাবতে ধরা পড়লো শেষে গিয়ে সোরাইসিস। হ্যাঁ, এটা কিন্তু সবসময় ড্যান্ড্রফের জন্য হয় না, আমাদের স্কিন হাজার ডিজিজ থাকে, তো তার জন্য কিন্তু হতে পারে। স্ক্যাল্প সোরিয়াসিস যেটা হয়, যেটা আস্তে আস্তে স্কিন থেকে আমাদের কানের সাইডে বা কাঁধের সাইডে নামতে থাকে, তো তখন আমরা দেখে বুঝতে পারি যে এটা হচ্ছে কি এমনি নর্মাল এক কোনো স্কিন ডিজিজ না, এটা কিন্তু স্ক্যাল্প সোরিয়াসিস। তখন কিন্তু এটা আমাদেরকে খুব সিরিয়াস ভাবে পেশেন্টকে বলতে হয় যে এটা ট্রিটমেন্ট করার, না হলে পরে এটা অনেক বড় একটা খারাপ ধারণা নিতে পারে। একদম তাই। অযথা আপনার সোরিয়াসিসকে কিন্তু আপনি ড্যান্ড্রফ ভাববেন না, বা ড্যান্ড্রফ কিন্তু হতেও পারে, কিন্তু সচেতন থাকুন। আপনার অত্যাধিক মাথায় ড্যান্ড্রফ সত্যিই কি ড্যান্ড্রফ নাকি সোরাইসিস আপনি বুঝবেন না, বুঝবেন একজন অভিজ্ঞ চিকিৎসক। কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বেহালা ম্যান্টন থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি প্রবলেম? আমার 2022 তে ফ্যাটি লিভার ধরা মানে পড়েছিল, এবং আমি তার ট্রিটমেন্টও আর কি মানে করিয়েছিলাম। তো এখন মানে মোটামুটি ঠিক আছে, কিন্তু এখন দেখছি আবার মানে প্রচন্ড গ্যাস অম্বলের সমস্যায় মানে প্রচন্ড আপনার ভুগছি, এবং যাই আর কি মানে খাচ্ছি কোনো খাবার মানে মানে হজম হচ্ছে না। হজম হচ্ছে না। ওকে ওকে। রোজ আপনাকে গ্যাসের বড়ি খেতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এটা বুঝতে পেরেছি। এটা শুনুন। আপনার যদি ফ্যাটি লিভার হয়ে থাকে আপনার কিন্তু রোজ গ্যাসের বড়ি খেতে হবে, এটা কিন্তু ট্রিটমেন্ট নয়। আপনি সারা জীবন গ্যাসের বড়ি খেতে পারেন না, এটা কিন্তু সারা জীবন যদি আপনি গ্যাসের বড়ি খেতে যাচ্ছেন এটা কিন্তু আপনার তখন গ্যাস্ট্রিক আলসার হয়ে যেতে পারে, বা আপনার ক্যান্সারও পৌঁছাতে পারে গ্যাস্ট্রিক। তো তখন কিন্তু আপনি এগুলোকে ফেলে রাখবেন না। যদি ফ্যাটি লিভার হয়ে থাকে আপনি নর্মাল একটা ইউএসজি রিপোর্ট করান, যদি ফ্যাটি লিভার হয়ে থাকে সেটা কিন্তু সঠিক ট্রিটমেন্ট আছে। আপনি এখন আপাতত যেটা করবেন, বাইরের ফাস্টফুড জাঙ্ক ফুডটা আপনি টোটালি বন্ধ করবেন, নিরামিষটা খাবেন, আমিষটা একটু কমিয়ে দেবেন। আর প্রত্যেকদিন আপনি রুটিন করে দুপুর বেলাতে 1 গ্লাস মানে 100 গ্রাম দই নিন, ওতে 200 গ্রাম জল মিশিয়ে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে ওটা মিক্স করে আপনি প্রত্যেকদিন দুপুর বেলাতে খাওয়ার পরে আপনি খাবেন। আর মাঝে মাঝে আপনি আখের রস খান, ডাবের জল খান, পেটটাকে আপনি ঠান্ডা রাখুন। আর বাইরের ফাস্টফুড জাঙ্ক ফুড কম খান, ঝাল মশলা একটু কম করুন খাবারের মধ্যে। আর এটা কিন্তু ফেলে রাখবেন না, রোজ গ্যাসের বড়ি খাবেন না, আপনি কিন্তু এটাকে ট্রিটমেন্ট করবেন, সঠিকভাবে ট্রিটমেন্ট করবেন। একদম। কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার, আমি কালনা থেকে বলছি, পৌশালী। হ্যাঁ বলুন পৌশালী, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমার মায়ের জন্য একটুখানি বলতাম। মায়ের বয়সটা শুনবো। হ্যাঁ, মায়ের বয়স তো এখন 52, কিন্তু মায়ের মানে এটা অল্প বয়সের একটা ঘটনা। মানে মায়ের হয়েছিল কি তখন বয়সটা অনেক কম ছিল, হোপফুলি হয়তো তখন 35 36 এরকম হবে। তখন না হয়েছিল কি একবার মা কারেন্টের শক খেয়েছিল। এবং সেই কারেন্টের শকটা খেয়ে কি হয়েছিল, মানে কারেন্টের জাস্ট ছিটকে মাকে দূর থেকে আর কি ফেলে দিয়েছিল, এবং মায়ের খাটে যে বাটামগুলো হয় না ওইটাতে আর কি ওয়েস্টে প্রচন্ড জোরে আর কি চোট লেগেছিল। 2-3 বার এরকম ছিটকে ছিটকে ফেলে দিয়েছিল কারেন্টের শকটে। এবং সেটার পরে এমনি তো তারপর ট্রিটমেন্ট হয়েছিল, ভালো ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন ওই সেম ওই কোমরের ওই জয়েন্টটাতে আবার পেন হচ্ছে, আবার বলছে ব্যথা করছে।
আচ্ছা 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 আপনি কোনো এক্সরে রিপোর্ট করিয়েছিলেন ওই টাইমে? না না, এই মুহূর্তে তো কিছু করানো হয়নি না, মানে বুঝতে পারছি না, মানে এতটা যন্ত্রণা করে মা কেঁদে ফেলে। আচ্ছা আপনি একটা এক্সরে করিয়ে নিন, হয়তোবা আপনার ওখানে এমন চোট লেগেছিল যে ওটা ডিজেনারেটিভ হয়ে গেছে, যে আমাদের ভার্টিব্রা হাড়গুলো থাকছে, তো একদম, হয়তোবা শুনতে হাড়ের থাকুন। মধ্যে লেগেছে কোনোভাবে, ওটাকে অসামঞ্জস্য হয়ে গেছে, যার ফলে ওনার নার্ভটা ঠিকঠাক ব্লাড সার্কুলেশন করতে পারছে না। তো আপনি একটা এক্সরে প্লেট করান, ঠিক আছে, এক্সরে রিপোর্ট করিয়ে নিন এবং নিয়ারেস্ট চেম্বারে আসুন, আমরা একবার আপনার মাকে দেখে নেবো যে কোন প্রবলেমের জন্য এটা করছেন বেশি করে, মানে এক্সরে প্লেটটা দেখলে আমরা বুঝতে পারবো যে প্রপার ডায়াগনোসিসটা কি, ওনার কোন কোন হাড়ের এই সামঞ্জস্যটা হয়েছে, ঠিক আছে। এবং সাথে যদি ওনার লাম্বার স্পন্ডালাইটিসও ধরেন তাহলে কিন্তু ওনার অনেক ব্যথা হবে, সেটা উনি সহ্য করতে পারবেন না, তো উনি ফেলে রাখবেন না, যথেষ্ট ট্রিটমেন্ট করার ব্যবস্থা করবেন। একদম, আসলে এটাই কিছুক্ষণ আগে কথা বলছিলাম না, যে অল্প বয়সে পড়ে গেলাম তখন হয়তো ঠিকঠাক বুঝতে পারলাম না, একটু বয়স বাড়লে ব্যথাটা বাড়ছে, বাড়বে। তো যখনই পড়ে যাব, যখনই সমস্যা হবে, তখনই কি আমাদের উচিত একটা এক্সট্রা করে নেওয়ার বা একটু দেখে নেওয়ার কিছু প্রবলেম হলো কিনা? হ্যাঁ, যদি খুব বেশি প্রবলেম হচ্ছে যে আমি খুব ব্যথা ফিল হচ্ছে, এটা 2-1 দিনে কমে নি, মানে নরমাল যদি লেগে গেছে তাহলে হয়তো আমাদের এক সপ্তাহের মধ্যে ব্যথাটা আস্তে আস্তে নরমাল হ্যাঁ, হয়ে হ্যাঁ, যায়, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এটা অনেক বেশি যদি লেগে যাচ্ছে তাহলে কিন্তু এই ব্যথাটা কমবে না, বা এটা কিন্তু অন্য একটা খারাপ রূপ নিতে পারে। তাই অবশ্যই একটা এক্সরে প্লেট করিয়ে আমার দেখা উচিত যে আমার শরীরের কি প্রবলেমটা হয়েছে, এবং সঠিক একটা ট্রিটমেন্ট তো অবশ্যই নেওয়া উচিত। একদম তাই, আমাদের বন্ধুদের জন্য বলবো যে এই প্রশ্নটা থাকে যে সঠিক ট্রিটমেন্ট কোথায় নেব, অনেক জায়গায় তো মেডিসিন খাচ্ছি, অনেক দিন ধরে খাচ্ছি, কই তারপরে তো ভালো হচ্ছে না, ঠিক তাদের জন্য আমাদের এই অনুষ্ঠান, সঠিক স্থানটা আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য এই অনুষ্ঠান। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেখানে কিন্তু অত্যাধুনিক আয়ুর্বেদ মেডিসিন রয়েছে, যেখানে পঞ্চকর্মা ডিপার্টমেন্ট রয়েছে, আর সবার উপরে রয়েছে একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক, যাদের পরামর্শে আপনার সমস্যার সমাধান হবেই হবে। চট করে বলবো যে 9830235527 বা 37 এই দুটি নাম্বারে ফোন করতে হবে। চেম্বার কিন্তু বহু জায়গায় রয়েছে, যেমন কলকাতার মধ্যে আপনারা কালীঘাট এবং ল্যান্সডাউনে চেম্বার পাচ্ছেন, হাতিবাগান চৌমাথার পাশে কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন, হাওড়ায় শিবপুরে পাচ্ছেন, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে পাচ্ছেন। আপনারা জানেন হেড অফিস কিন্তু একেবারে মধ্যমগ্রাম, সেখানে সপ্তাহে 2 দিন কিন্তু চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করতেই পাচ্ছেন। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুর সর্বত্র চেম্বার রয়েছে। চেম্বার পাচ্ছেন মেদিনীপুরে, মেচেদা, হেরিয়া এবং খড়গপুরে, এছাড়া মালদা, শিলিগুড়ি, কোচবিহারে কিন্তু চেম্বার রয়েছে। ত্রিপুরায় চেম্বার পাচ্ছেন, আসামে চেম্বার পাচ্ছেন, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতেও চেম্বার পাচ্ছেন। আর যদি আপনার কাছাকাছি এতগুলো চেম্বারের মধ্যে চেম্বার না থাকে তাহলে কি করবেন? অনলাইন কনসালটেন্সির মাধ্যমে কথা বলতে পারেন, ভিডিও কলিং এর মাধ্যমে আপনারা কিন্তু ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলতে পারেন, সমস্যা দেখাতে পারেন, এবং অবশ্যই আপনার প্রেসক্রিপশনও রেডি হবে এবং আপনার বাড়িতে মেডিসিন কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ বাড়ির বাইরে এক কদম বেরোনোর দরকার নেই, কিন্তু ট্রিটমেন্ট কিন্তু আপনার স্টার্ট হয়ে যাবে। সব রকমের সুযোগ আপনাদের জন্য দিচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এই মুহূর্তে কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি ব্যান্ডেল থেকে টুনা দুবে বলছি। আচ্ছা, কি সমস্যার, বয়স কত বলো? আমার বয়স এই 30 বছর। 30 বছর, কি প্রবলেম হচ্ছে? কোমরে ব্যথা এই রে। মাস আগে হ্যাঁ। কোমরে 30-31 সাইড থেকে হঠাৎ অল্প অল্প ব্যথা হতো, দিয়ে 2 দিনের মাথায় আমি বিছানা থেকে উঠতে পারতাম না, মানে একদম পুরো বিছানায় শুয়ে থাকতে হতো। আচ্ছা, বেশ কোনো ডক্টর দেখিয়েছো? কারণ কিছু জানতে পেরেছো? কোনো ডক্টরের কাছে যে যাবো আমার ওঠার মতো কন্ডিশন ছিল না। তারপর আমার হাজবেন্ড হোমিওপ্যাথি ওষুধের ওখান থেকে বলে ওষুধ নিয়ে এসেছিল, যখন আমি ওই প্রায় 7-8 দিন হয়ে গেছে উঠতে পারছি না, তো ওনার ওষুধ খেয়ে 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 অনেক দিন ধরে আস্তে আস্তে বসতে, বা এখন একটু নরমাল কাজকর্ম করছি। আচ্ছা 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 আচ্ছা, বেশ। দিন হলো ম্যাডাম বলছেন তাহলে কি করতে হবে শোনো। এটা একদমই করবেন না, যে আপনার কি সমস্যা হয়েছে সেটা আপনি জানলেন না, কিন্তু হচ্ছে কিনা যে আপনি মেডিসিন নিয়ে নিয়ে খেয়ে আপনার ব্যথাটা কমিয়ে রাখছেন। এটা কিন্তু ভাববেন না যে এখন যে ব্যথাটা কমিয়ে রাখছেন, আপনি যে মেডিসিনটা খেয়েছেন তাতে কিন্তু আপনার সেরে যাবে। এটা যদি আপনার লাম্বার স্পন্ডালাইটিস হয়ে থাকে, আপনি যে ব্যথা বড়িটা খেলেন এটা কিন্তু এখন থেমে থাকবে, কিন্তু কিছুদিন পরে যখন আপনি মেডিসিনটা বন্ধ করে দেবেন তখন কিন্তু এই ব্যথাটা আবার আপনার আসবে। তো আপনি একটা এক্সরে করান, আপনার এতদিন লেগেছে কিন্তু আপনি কোনো এক্সরে প্লেট না করিয়ে, সঠিক ডায়াগনোসিস না করিয়ে মেডিসিন খাচ্ছেন। আপনি একটা এক্সরে প্লেট করান, সঠিক ডায়াগনোসিস করুন। আপনার যদি লাম্বার স্পন্ডালাইটিস হয়, আপনি এতদিন উঠতে পারছেন না, হয়তো বা ডিজেনারেটিভ হয়ে গেছে ওটা, তাহলে আপনাকে কিন্তু সঠিক ট্রিটমেন্ট নিতে হবে।
এবং আপনি এখন যেটা করবেন কি, আপনি ফুলকপি, বাঁধাকপি, বেগুন, কুমড়ো এইগুলো আপনি খাবেন না, ঠিক আছে? আপনি একটু গরম তাওয়াতে শেক করে আপনি কোমরে একটুখানি শেক করুন, রোদে বসুন, এগুলো করুন আপাতত আপনি। আর তারপর একটা এক্সরে প্লেট করিয়ে আপনি কিন্তু জানতে পারবেন আপনার কি হয়েছে, তখন কিন্তু আপনাকে সঠিক ট্রিটমেন্ট নিতে হবে। একদম, কারণ বয়সটা অল্প, এখন থেকে ট্রিটমেন্ট স্টার্ট করলে বোধহয় ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। একটু দেখুন না, চলুন আমরা সকলে মিলেই একটু দেখি যে যারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসেছিলেন তারা কেমন আছে, কি বলছেন তারা, তারপর আবারও ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। বাড়ি? বাড়ি হচ্ছে ডানকুনি, কালীপুর চেকপোস্ট। আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল বলতে প্রথমে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে পারতাম না, গোড়ালির প্রচণ্ড যন্ত্রণা হতো। তারপরে এই অবস্থায় আমি প্রচুর অ্যালোপ্যাথিক দেখাই, অ্যালোপ্যাথিক ওষুধ খাই, ক্যালসিয়াম খাই, কিন্তু আমার তাতে কোনো রিকভার হয়নি। তারপর আমি সেটা করে হোমিওপ্যাথিকে চলে যাই। হোমিওপ্যাথিকেও প্রায় আমি 2-3 বছর করি। হোমিওপ্যাথিকে কখনো কম কখনো বেশি এরকম হয়ে যায়, কিন্তু আমার সেইভাবে রিকভারটা হয়নি। আমার তারপরে আস্তে আস্তে দেখি যে আমি একেবারে হাঁটতে পারছি না, আমার রাত্রিবেলায় আমি ঘুমোতে পারছি না, মানে আমার একটা হাড়টা, ওই গোড়ালির কাছে হাড়টা, পেছনের হাড়টা সেই সুপুরির মতো ফুলে দিয়েছিল এবং এত যন্ত্রণা হতো রাত্রিবেলায়, মানে পুরো মাথায় গিয়ে সেই কিটকিট করতো, ভেতরে জ্বালা করতো। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমার প্রায় ধরুন 15-20 বছর হবে এই গোড়ালির প্রবলেমটা। তা এখন লাস্ট ওই অবস্থা হয়, ওরকম কিটকিট করছে, জ্বালা করছে, হ্যাঁ, রাত্রিবেলায় ঘুমোতে পারছি না। তারপর আমি একদিন টিভির প্রোগ্রাম দেখে আমি এনবিপিতে আমি যোগাযোগ করি। তা ওখানে যোগাযোগ করে এই বি শর্মাকে আমি দেখাই। আচ্ছা, এখানে কতদিন ট্রিটমেন্ট করছেন? এখানে আমি 3 মাস করছি। আচ্ছা, 3 মাস এখন কি রকম আছেন? এখন আমি খুব ভালো আছি। আমার গোড়ালির যে একটা প্রবলেম ছিল, আমি যে 20 বছর ধরে গোড়ালির প্রবলেমে ভুগছিলাম, এটা আমি বুঝতেই পারছি না। মানে আমি এখন খুব ভালো আছি। তা এইটাই আর কি। আমার আর যাবতীয় যা প্রবলেম, একটু কোমরের ছিল পেন, তা সেটাও আমার এখন নেই। আমি এখন খুব ভালো আছি, হাঁটা চলাও ভালো করছি। মানে আমার যে ওই রোগটা ছিল এটা আমি বুঝতেই পারছি না। তা ওষুধ চলছে, আমি এখন অবধি ওনার ট্রিটমেন্টে আছি, হ্যাঁ, ওনার ওষুধ খাচ্ছি, ওই আর কি। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। আচ্ছা, বাড়ি? বাড়ি কালীপুর চেকপোস্ট, ডানকুনি। ঠিক। নাম? বিনয় দে। কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল। মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে, হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরাহা। আমি এখানে মোটামুটি দেখালাম, এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কীরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন।
অনেকটাই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? জিয়া বিবি, কোথায় বাড়ি আপনার? বারাসাত। কী রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ, তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচণ্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ, এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেইটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচণ্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজকর্ম সব কিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে আমরা কথা বলি, আর অবশ্যই দেখছিলাম যারা ভালো আছেন, যারা ভালো আছেন তাদের কথা শোনার পর মনটা ভীষণ ভালো হয়ে যায়। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু আমরা একটা সঠিক পথ আপনাদের দেখাতে পারি যে এই সমস্যাগুলোই এই মানুষগুলো ভালো আছেন, আপনিও ভালো থাকবেন, বেড়ে যায় আপনার আত্মবিশ্বাস। আর সে কারণেই কিন্তু বলবো যে স্ক্রিনের যে নাম্বারগুলো যাচ্ছে নাম্বারগুলো একটু নোট করে রাখুন, মোবাইলে সেভ করে রাখুন। শুধু নিজের জন্য নয়, নিজের কোনো প্রিয়জনকে বা নিজের কোনো পরিচিত মানুষকে যদি আপনি এই নাম্বারটা দিয়েও থাকেন, সে যদি এর কারণে ভালোও থাকে তাহলে ভালো কিন্তু আপনিও থাকতে পারবেন। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু ফোনে প্রায় আসে এই সমস্যা, সেটা হচ্ছে বিভিন্ন রকম অ্যালার্জির সমস্যা। অনেক ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন আপনার সমস্যার কারণ অ্যালার্জি, অনেক ক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন না আপনার সমস্যার কারণ যে অ্যালার্জি। তাই এই অ্যালার্জি বিষয়টি কি সবটা আমরা জানবো, তবে তার আগে দেখে নিই কে আছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি কৃষ্ণনাথ সাহা বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আপনার মন্দিরতলা থেকে আমার মায়ের সমস্যা। আমার মায়ের 48 ইয়ার্স মানে বয়স। ওনার মানে বুড়ো আঙুলের পাশের আঙুলটায় 2 দিন ধরে বিগত মানে পেন হচ্ছে। তা আমরা ডাক্তার দেখিয়েছি, বলছে এটা নাকি ইউরিক অ্যাসিডের মানে মানে হতে পারে। এখানে কি কোনো মানে ট্রিটমেন্ট আছে? আর অনেক মানে পেন খেয়েছে কিন্তু মানে কোনোভাবেই মানে ব্যথাটা কমছে না। ওকে, একদম ট্রিটমেন্ট আছে, আপনি সঠিক ট্রিটমেন্ট পাবেন এবং এই রোগ থেকে সম্পূর্ণরূপে আপনি বেরিয়ে আসতে পারবেন। তারপরে ফিউচারে আপনাকে মেডিসিন বন্ধ করে দেওয়া হবে, এরকমও ট্রিটমেন্ট আপনি পেতে পারেন এনবিপিতে। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যে আপনার যে ইউরিক অ্যাসিডের যে প্রবলেমটা বললেন, এটা কিন্তু আপনার কতদিন থেকে আছে? ফোন কি কেটে গেছে? ফোনটা কেটে গিয়েছে অ্যাকচুয়ালি এখন আপনি যেটা করবেন কি, আপনি 3 দিন ধরে হচ্ছে ব্যথাটা এরকম। আচ্ছা, তো আপনি এখন কি করবেন যে মসুর ডাল আপনি খাবেন না,
ঠিক আছে, মসুর ডালটা এখন আপনি অ্যাভয়েড করুন। আর কত ইউরিক অ্যাসিডের লেভেলটা রয়েছে সেটা দেখে কিন্তু আপনার সঠিক ট্রিটমেন্টটা করতে হবে। আপনি ইউরিক অ্যাসিডের যে রিপোর্টটা করিয়েছেন সেই রিপোর্টটা নিয়ে আপনি একবার আমাদের চেম্বারে, নিয়ারেস্ট চেম্বারে যোগাযোগ করলে আমরা আপনার ট্রিটমেন্টটা বলে দেবো যে আপনাকে এই কোর্সটা কতদিন করতে হবে এবং কতদিন মেডিসিন খাওয়ার পরে আপনাকে এই মেডিসিন মানে এই রোগ থেকে আপনি একদমভাবে বেরিয়ে আসতে পারবেন এবং আপনাকে ফিউচারে কখনো মেডিসিন খেতে হবে না। একদম। তবে আজকে একটা ভীষণ ভালো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, অ্যালার্জি। প্রথমে ম্যাডামের থেকে জানতে চাইবো যে অ্যালার্জির বিষয়টা কি, বা কি কত রকমের এই অ্যালার্জি সমস্যা হয়? অ্যালার্জি বিষয়টা বলতে অ্যালার্জি একটা মানে আমাদের যে ইমিউনিটি পাওয়ারটা সেটা যখনই আমাদের আস্তে আস্তে কমতে থাকে তখন আমাদের শারীরিক অনেক প্রবলেম হতে থাকে। তখন কখনো অ্যালার্জিক লেভেলটা আমাদের এত বেড়ে গেছে, আমাদের মিনিমাম এটা 100-র মধ্যে থাকার কথা আমাদের নর্মাল, ঠিক আছে, কিন্তু এটা যখন আমাদের বেড়ে যায় তখন আমরা বুঝতে পারি যে আমাদের অ্যালার্জিক রিয়াকশনটা বাড়ছে। এটা সিমটম কি হয় কি, আমরা কখনো ব্রিদিং প্রবলেম হয়, আমাদের নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়, বা গা হাত পায়ে খুব র্যাশ হয়ে যায়, আমাদের নাক থেকে জল পড়ে, চোখ মুখ লাল হয়ে যায়, বা কখনো যাদের রোদে থেকে যাদের কি রোদে একটুখানি বেরোলেই গা হাত পা খুব জ্বলে যাচ্ছে বা স্কিনে পুরো র্যাশেস হয়ে যাচ্ছে, ইভেন এত র্যাশেস হয়ে যায় যে পেশেন্ট সহ্য করার ক্ষমতাটা রাখে না, তো তখন হয়তো পেশেন্টকে হসপিটালাইজ করতে হয়। তো আমি বলবো যে অ্যালার্জিক নর্মাল কোনো একটা ট্রিটমেন্ট, আমরা ভাবছি যে অ্যালার্জি একটা নর্মাল একটা ব্যাপার, এটা মেডিসিন খেলাম ঠিক হয়ে যায়, কিন্তু না, এটা যতক্ষণ না আপনার ব্লাড পিউরিফাই হচ্ছে, যতক্ষণ না আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট নিচ্ছেন, তখন কিন্তু অ্যালার্জি আপনি বেরিয়ে আসতে পারবেন না। বেশ, তাহলে এই অ্যালার্জির বিষয়টা নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব ম্যাডামের সাথে, এবং যদি মনে হয় এই সমস্যা আপনার রয়েছে তাহলে আপনি কিন্তু ফোন করতে পারেন এবং ম্যাডামের থেকে তার সলিউশনটাও কিন্তু জেনে নিতে পারেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি যাদবপুর থেকে অর্পিতা দাস বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কি প্রবলেম? প্রবলেম বলতে এই শীতকালে না আমার একটু ঘাড়ে ব্যথা হচ্ছে, ঘাড় জয়েন্ট গুলোতে পেন হচ্ছে। আপনার একটু এজটা বলবেন? 38। আচ্ছা, ওকে। যে ঘাড়ে যে ব্যথাটা হচ্ছে এটা শীতকালে বেশি হচ্ছে তাই বলছেন তো? তো আপনি কোন এক্সরে প্লেট করিয়েছেন? না, এক্সরে করাইনি। আপনি একটা এক্সরে প্লেট করিয়ে নিন। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস যে প্রবলেমটা হয় যে শীতের টাইমে কিন্তু ব্যথাগুলো আমাদের বাড়তে থাকে, এটা শুধুমাত্র সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের জন্যই। আমাদের মানে বডিতে যদি কোথাও ব্যথা হয় বা কোথাও লেগেছে এরকমও হয়ে থাকে আমাদের হাঁটুর কোমরে বা কোমরে ঘাড়ে, তো এই যে শীতের টাইম না ব্যথাটা কিন্তু আমাদের বাড়তে থাকে, সেটা যে ব্যথাই হয়ে যাক না কেন। তো এখন আপনি কি করবেন যে আপনি গরম তাওয়াতে একটুখানি শেক করুন, আপনি ব্যথা থেকে একটুখানি রিলিফ পাবেন। আর যদি আপনি এক্সরে প্লেট করিয়ে থাকেন, যদি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয় তাহলে কিন্তু এটা ফেলে রাখবেন না, অবশ্যই ট্রিটমেন্ট নেবেন। এবং আপনি যদি চাইছেন তো তাহলে নিয়ারেস্ট চেম্বারে আপনি আসতে পারেন আপনার এক্সরে প্লেট রিপোর্টটা নিয়ে, তাহলে আমরা যদি দেখে নিই যে আপনার যদি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয় তাহলে কিন্তু আমরা এটা সঠিক ট্রিটমেন্ট দেবো। এবং এখানে একটা থেরাপি আছে যেটা পঞ্চকর্মা থেরাপি আমরা বলে থাকি, তো এই থেরাপিটা নেওয়ার পরে কিন্তু এটা একদম নির্মূল হতে পারে। ওকে, আর আমরা যেহেতু অ্যালার্জি নিয়ে কথা বলছিলাম, আমরা চলে আসবো আমাদের বিষয়। তবে অনেক ক্ষেত্রে আমরা জানি ডাস্ট অ্যালার্জি, অনেকে বলে কিছু কিছু খাবার থেকে আমার অ্যালার্জি। ম্যাডামের থেকে এই বিষয়গুলোই জানতে চাইবো যে চিংড়ি, বেগুন, ইলিশ মাছ এগুলো আমরা খেতে পারি না, ডিম খেতে পারি না, বা অনেক ক্ষেত্রে কিছু ধুলো থেকে আমাদের প্রচন্ড হাঁচি হয়, তো এই বিষয়গুলো কেন হয় আমাদের? এটা আমাদের ব্লাডের জন্য হয়, আমাদের ব্লাড পিউরিফাই থাকে না, তো ব্লাড পিউরিফাই করার জন্য আমরা কিছু মেডিসিন দিয়ে থাকি বা কিছু ট্রিটমেন্ট নিয়ে থাকি। আমরা সবসময় বলি কি একটুখানি গরম জল খাওয়ার কথা। গরম জল খেলে কি হবে, আমাদের যে রোগটা আমাদের আসার চেষ্টা করছে সেটা আমরা কিন্তু আস্তে আস্তে নির্মূল করতে পারবো। সেজন্য আমরা সবসময় বলে থাকি কি সকালবেলায় উঠে একটু তুলসী পাতা খান, তারপর একটু গরম জল খান। ইভেন সারাদিন আপনি বেশি করে জল খান, কিন্তু সেটা গরম জল খান। গরম জল চেষ্টা করবেন যে উষ্ণ গরম জলটা যেন আমরা সারাদিন খেতে থাকি, তাহলে কি হবে যে একটু এই যে অ্যালার্জি ইমিউনিটি পাওয়ারটা আপনার একটু বাড়বে, বা এই যে আসার চেষ্টা হচ্ছে যে রোগটা সেটা কিন্তু আপনি এখানে রিলিফ পাবেন। ইভেন আপনাকে আমরা যে বলে থাকি যে দুধ, চিংড়ি মাছ, বেগুন, বা কখনো কখনো পেশেন্টের এমন হয় যে আমাদের তুলো যে বালিশটাতে আমরা ঘুমোচ্ছি সেটা থেকেও কিন্তু আমাদের অ্যালার্জি হতে পারে। তবে সেটা আমরা কিভাবে জানবো, একটা রিপোর্ট হয় স্যাট রিপোর্ট, যেটা আমরা অ্যালার্জি প্রোফাইল বলে থাকি। তো ওই রিপোর্টটা করলে কিন্তু বলা যাবে কি আপনার ব্লাড, যেটা আপনার যে ব্লাড রয়েছে সেই ব্লাডের থেকে কি কি রিয়াকশন হচ্ছে, তো আপনাকে কিন্তু সেইগুলোকে অ্যাভয়েড করতে হবে। ইভেন এর সঠিক ট্রিটমেন্ট নিতে হবে, তাহলে কিন্তু যে খাবারগুলো আপনি খেতে পাচ্ছেন না, আমরা যখন এখন বারণ করছি, সেগুলো কিন্তু আপনাকে 6 থেকে 7 মাস অ্যাভয়েড করতে হয়, তারপরে কিন্তু আপনি নর্মাল লাইফস্টাইল লিড করতে পারবেন, তবে সঠিক ট্রিটমেন্ট নিয়ে। অবশ্যই, কারণ আপনার কি থেকে অ্যালার্জি আপনি কিন্তু জানেনই না, কিন্তু মাঝে মধ্যেই দেখছেন আপনার প্রবলেম একটা হচ্ছে, তাই অবশ্যই স্যাট রিপোর্টের মধ্যে দিয়ে সেটা জানতে পারবেন। এবং যদি আপনার মনে হয় যে রিপোর্টটা আমি করে তারপর
তারপর ম্যাডামের সঙ্গে যোগাযোগ করব? অবশ্যই, তাও কিন্তু করতে পারেন। তাই আমাদের এই অনুষ্ঠানটার এটাই বেনিফিট যে আপনারা আগাম জেনে যেতে পারেন যে আপনার সমস্যার জন্য কি রিপোর্টও করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি হাওড়া আমতা থেকে বলছিলাম। হ্যাঁ, কে বলছো? আমার নাম মিনা বসু। হ্যাঁ মিনা, কার সমস্যা? সমস্যা হচ্ছে আমার মায়ের। মায়ের? আচ্ছা, মায়ের বয়স কত? শীতকালটা পুরোটাই মানে সকালবেলা ওঠার সময় কিছুক্ষণ হাঁটুতে খুব পেন হয়, তারপরে আবার ঘরের কাজকর্ম করতে করতে ওটা ঠিক হয়ে যায়। আচ্ছা, মায়ের এখন বয়স কত হলো প্রায়? বয়স ধরে নিন 49। আচ্ছা, হতে পারে আপনার অস্টিও আর্থারাইটিস। আপনি কোনো এক্স-রে রিপোর্ট করিয়েছেন? না, কোনো এক্স-রে রিপোর্ট আপাতত করানো হয়নি। আচ্ছা, আপনি আগে এক্স-রে রিপোর্ট করিয়ে নিন। আর আপনি যে বাড়িতে যে সিঁড়ি ভাঙছে না, ওটা একটুখানি কম সিঁড়িটা ওঠা যাওয়া করতে বলবেন, যে সোজা যতটা পারবে যে সোজাতে হাঁটবে। এই যে বারবারে সিঁড়ি ভাঙা, এটা আপনি করবেন না। আমাদের মারা এগুলো ভীষণ করে। এগুলো আমরা অনেক আমাদের আমাদের আমরা নিজেরাও করে ফেলি, অনেক ক্ষেত্রে বুঝি না। আমাদের অনেক হার্ড লাইফস্টাইলের জন্য কিন্তু এই আস্তে আস্তে এটা আমাদের হতে থাকে, যে সারা জীবন অনেক খেটে এসেছি, তারপরে একটা টাইম রেস্ট, কিন্তু এখন সেই ব্যথাটা এসে ফিল করবে সারা জীবন, কিন্তু সেটা আমরা নজর দিইনি। তো এখন আপনি কি করবেন, যে আপনি একটা এক্সট্রা প্লেট করাবেন। আপাতত আপনি ফুলকপি, বাঁধাকপি, বেগুন, কুমড়ো এটা খাবেন না। ওখানে একটু গরম তাওয়াতে সেক দিয়ে আপনি কোমরে যে হাঁটুতে ব্যথা করছে ওখানে একটু সেক করবেন। সিঁড়ি ভাঙাটা একটু কম করবেন, ঠিক আছে? আর সোজা যতটা পারবেন সোজাতে হাঁটবেন, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটবেন। তারপর আপনি একটা এক্সট্রা রিপোর্ট করিয়ে কিন্তু আপনি একবার আসতে পারেন এনবিপিতে। তাহলে আপনারা দেখে নেব যে আপনার মানে শুধুমাত্র ওটা অস্টিও আর্থ্রাইটিস আর্লি স্টেজে আছে নাকি ওটা ডিজেনারেটিভ হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা সঠিক ট্রিটমেন্ট আপনাকে দিতে পারবো। এবং এখানে একটা থেরাপি আমি আগেও বললাম যে পঞ্চকর্মা থেরাপি, ওটা কিন্তু করলে এটা থেকে সারা জীবনের জন্য আপনি নির্মূল হতে পারবেন। আমরা যে ফোনগুলো পাই না, বেশিরভাগ ক্ষেত্রে সুগার বা ডায়াবেটিসের সমস্যা, এবং তারপরেই কিন্তু পাই এই অস্থির সমস্যা। কোনো না কোনো কারণে ব্যথা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। তো সচেতন হন, কারণ আপনার হাড়গোড় যদি ঠিক না থাকে আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। আর যদি সোজা হয়ে না দাঁড়াতে পারেন, সংসার বা আপনার ব্যক্তিগত কাজগুলো আপনি কি করে করবেন, তাই না? কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, আমার সমস্যা হলো ম্যাডাম, আমি মানে শীতকালের সময় মানে এই টাইমেই বেশি মানে ওই যখন ধরো কিছু কাজ করতে যাই বা কোনো কিছু ধরো একটা কাজ করছি, কিন্তু ফট করে দেখি মানে শরীরে আমার মানে গায়ে কিছু এমনি রেস্ট কিছু নেই, কিন্তু গাটা কেমন মানে কেটাই শুধু পুরো মানে সারা কাঁপে। হ্যাঁ, কি হয় গায়ে? মানে গা কিটাই। কি আরেকবার বলুন? মানে গাটা কিটকিট করে, যেমন ওই ঘামাচি হলে যেমন। আচ্ছা, মানে আপনি হচ্ছে রোদে বেরোচ্ছেন তো আপনার স্কিনটা হচ্ছে কি চুলকাচ্ছে বা গাটা কিটকিট করে উঠছে, আপনি এরকম বলতে চাইছেন তো? ঠিক আছে, ঠিক আছে। হতে পারে আপনার এটা স্কিনের কোনো ডিজিজ হচ্ছে, বা আপনার হচ্ছে বা অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে। আপনি কিন্তু আইজি রিপোর্ট কি করিয়েছেন? না, ফোনটা মনে কেটে গেছে। আপনি একটা আইজি রিপোর্ট করিয়ে নিন। মানে রোদ থেকেও কি অনেকের অ্যালার্জি হয়? একদমই তাই। অনেকের সময় থাকে যে সানবার্ন যেটা হয় সেটা কিন্তু পেশেন্ট নিতেই পারে না, যে হালকা রোদ সেটাও কিন্তু নিতে পারে না। রোদে বেরোলেই কিন্তু স্কিনে পুরো র্যাশেস হয়ে যায়, খুব ইচিং করে, তখন কিন্তু ওর ব্রিদিং প্রবলেমটাও আসতে পারে। তো আপনি যদি ওটা আপনার অ্যালার্জি থেকে হয়ে থাকে, তাহলে আপনি এখন কি করবেন, কি আপনি একটু গরম জলটা খেতে স্টার্ট করুন। আর আপনি তুলসী পাতা রোজ সকালে 5টা 6টা তুলসী পাতা আপনি চিবিয়ে খান, তারপর একটু গরম জল খান। এমনিতেও সারাদিন বেশি করে আপনি জল খান। আর আপনি চিংড়ি মাছ, দুধ, বেগুন এটা আপনি খাবেন না এখন। তারপর আপনি আইজি রিপোর্ট করান। যদি আপনার ওটা অ্যালার্জিক রিঅ্যাকশন থেকে হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, না হলে পরে হয়তো আপনার ব্রিদিং ডিফিকাল্টি যে প্রবলেমটা সেটা কিন্তু আসতে পারে। ওকে। আর এই যে ব্রিদিং প্রবলেম, মানে ব্রিদিং প্রবলেম মানেই আপনার অ্যালার্জি তা না, তবে অ্যালার্জির সাথে কি কোথাও ব্রিদিং প্রবলেমের একটা যোগসূত্র রয়েছে? একদমই তাই। অ্যালার্জিক লেভেলটা যদি বাড়তে থাকে আপনার, তাহলে আপনার যে লাংসকে খারাপ করে দেবে, ঠিক আছে? এই লাংস যে প্রবলেমটা, তখন কিন্তু আপনার ব্রিদিং প্রবলেমটা আসবে। আপনার শ্বাসকষ্ট হবে, নাক থেকে জল পড়বে, ঘন ঘন ঠান্ডা লাগবে, এগুলো কিন্তু অ্যালার্জিক রিঅ্যাকশন থেকে আপনার হতে পারে। ইভেন আপনার যে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, আপনি নিঃশ্বাস নিতে পারছেন না, বারে বারে ড্রপ দিচ্ছেন, এই ড্রপটা আপনি দেবেন না, কিন্তু কারণ হচ্ছে যে এটা পরে আপনার কোন একটা রিঅ্যাকশন হয়ে যেতে পারে আপনার নাকে, এবং আপনার রিঅ্যাকশনের জন্য কিন্তু আপনার ব্রিদিং ডিফিকাল্টিটা আসতে পারে।
বেশ, আজকে অ্যালার্জি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছি। অনেকেই কিন্তু আমাদের ফোন করেও বলে যে বিভিন্ন ধরনের অ্যালার্জির প্রবলেম, এবং অ্যালার্জির প্রবলেমকে কিভাবে আপনারা দূর করতে পারেন, কিভাবে অ্যালার্জি থেকে আপনারা মুক্তি পেতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানে আলোচনা করছি। আর সব থেকে ভালো হয় স্ক্রিনে যাওয়া নাম্বারগুলো যদি আপনারা একটু মোবাইলে সেভ করেন, অর্থাৎ 9830235527 বা 37 এই দুটি নাম্বারে আপনাদের ফোন করতে হবে, কথা বলতে হবে, কাছাকাছি চেম্বার সম্পর্কে জানতে হবে, যোগাযোগ করতে হবে। চট করে একটু বলে রাখবো, কলকাতার ল্যান্সটাউন কালীঘাটে কিন্তু চেম্বার রয়েছে। কোথায় চেম্বার, কিভাবে যাব, বিস্তারিত জানতে হলে কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করতেই হচ্ছে। এছাড়া হাতিবাগান চৌমাথার একেবারে পাশে কিন্তু চেম্বার রয়েছে। কলকাতার বন্ধুরা এই দুটি চেম্বারে যেমন যোগাযোগ করতে পাচ্ছেন, পাশাপাশি কিন্তু মধ্যমগ্রাম চেম্বারেও চাইলে যোগাযোগ করতে পাচ্ছেন, কারণ মধ্যমগ্রাম চেম্বারটা কিন্তু একেবারে কলকাতার কাছাকাছি। আবার যারা কিন্তু একটু ট্রেনে করে আসতে চাইছেন, মানে হাবড়া, বনগাঁ, গুমা বা এদিকে আপনারা থাকেন ব্যারাকপুরের দিকে, কল্যাণীর দিকে, রানাঘাটের দিকে, অনেকেই কিন্তু পছন্দ করেন মধ্যমগ্রাম চেম্বারটা আসা, তাদের সুবিধা হয়, চলে আসতে পারেন। সোমবার এবং শুক্রবার করে কিন্তু এখানে চেম্বার থাকে। তাছাড়া বলবো দক্ষিণ 24 পরগনার বন্ধুরা কিন্তু আমতলা চেম্বারে যোগাযোগ করতে পারেন, আর উত্তর 24 পরগনার বন্ধুদের জন্য বললাম যে মধ্যমগ্রাম চেম্বারটাই কিন্তু সুবিধা। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুর সর্বত্র কিন্তু চেম্বার রয়েছে। এছাড়া মেদিনীপুরের মধ্যে মেছেদা, হেডিয়া, খড়গপুরে চেম্বার রয়েছে। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে কিন্তু চেম্বার রয়েছে। দূরের বন্ধুদের মধ্যে ত্রিপুরা, আসাম, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে চেম্বার রয়েছে। আর রয়েছে হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আপনি বাড়িতে বসে, কলকাতা থেকেও বাড়িতে বসে কিন্তু ভিডিও কলিং এর মাধ্যমে ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, যদি সেটা ডাক্তারবাবুরা পারমিট করে। সবটা তাদের উপরে নির্ভর করছে। তবে একটা ফোন করুন না, কথা বলুন না। অনেক ক্ষেত্রে হয় পেশেন্ট উঠতে পারছে না বিছানা থেকে, বেরোতে পারছে না বাড়ি থেকে, কোনো প্রবলেম রয়েছে, সেখানে কি করা যেতে পারে। সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুরা তাদের সময় মতন করে কিন্তু পেশেন্ট দেখে নিচ্ছেন ভিডিও কলিং এর মাধ্যমে। শুধু একটু ফোন করে কথা বলুন, চেষ্টাটা কিন্তু নিশ্চয়ই চলবে এনবিপির তরফ থেকে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। বালির কাছাকাছি আপনাদের কোনো চেম্বার রয়েছে? বালি, হাওড়া বালি? হাওড়া বালির কাছাকাছি। হ্যাঁ, আপনি বেলুর চেম্বার পেয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে। আমার আর কি পেটের প্রবলেম আছে, মাঝে মধ্যে আমার খুব পেটে লাগে, মানে কামড়ে ধরে। আমি কিসে রিপোর্ট করে নিয়ে গিয়ে দেখাবো? আপনি একটা হোল অ্যাবডোমেনের ইউএসজি করুন, মানে একটা ইউএসজি করুন হোল অ্যাবডোমেন, ঠিক আছে? তো আপনার যে পেটে লাগছে সেটা হতে পারে আপনার মানে আপনার পেটে কোনো প্রবলেমের জন্য, যেটা হতে পারে আপনার কি ফ্যাটি লিভার, বা আপনার হতে পারে যে আপনার ইউরিক, মানে ধরুন আপনার গল ব্লাডার স্টোনের জন্য হতে পারে। যে কোন প্রবলেমের জন্য হচ্ছে সেটা আপনি কিন্তু জানেন না, তো আপনাকে একটা হোল অ্যাবডোমেনের ইউএসজি করতে হবে এবং আসতে হবে, তাহলে আমি বলে দিতে পারবো যে কোন রিপোর্টটার জন্য, মানে কি প্রবলেমের জন্য আপনার পেটে ব্যথাটা হচ্ছে, তখন আমি আপনাকে সঠিক ট্রিটমেন্টটা দিতে পারবো। এটা খুব ভালো কথা, আপনি খুব ভালো একটা ফোনও করেছেন, মানে এটা আপনি এক ধাপ এগিয়ে গেলেন। আপনি রিপোর্টটা যদি করে আসেন, আবার আরেকটা দিন না হলে আপনাকে রিপোর্ট করে ম্যাডামদের সঙ্গে যোগাযোগ করতে হতো। তো আপনি একটা পেটের একটা ছবি, হোল অ্যাবডোমেনের একটা কিন্তু রিপোর্ট আপনি করে, রিপোর্টটা নিয়ে আপনি কিন্তু চলে আসুন বেলুর চেম্বারে, তাই তো? ওটাই আপনার বাড়ি থেকে কিন্তু সব থেকে নিয়ারেস্ট হবে। অ্যালার্জি নিয়ে আমরা কথা বলছিলাম, একেবারে ট্রিটমেন্টের দিকে আমরা চলে যাব। প্রথমত জানতে চাইবো, অ্যালার্জিকে আদৌ কোনোদিন সারে বা সারানো সম্ভব? একদমই তাই, অ্যালার্জি অবশ্যই সারানো সম্ভব। এটা আমাদের কেন হয়, যে আমাদের ইমিউনিটি পাওয়ারটা আস্তে আস্তে কমতে থাকছে, যার জন্য আমাদের প্রবলেমটা হচ্ছে। আমরা যদি সঠিক ট্রিটমেন্ট নিই, আমাদের যদি ইমিউনিটি পাওয়ারটা ঠিকঠাক থাকে, আমাদের ব্লাড পিউরিফাই যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আমাদেরকে সহজে কোনো রোগ কিন্তু আমাদেরকে টাচ করতে পারবে না। তো আমাদেরকে কি করতে হবে, আপাতত একটা স্যাট রিপোর্ট যদি আমরা করে নিই, তাহলে বুঝতে পারবো যে আমার বডিতে কোন কোন ফুডগুলো আমি অ্যাবজর্ব করতে পারছি না। তো সেই ফুডগুলোকে আমাকে অ্যাভয়েড করতে হবে। সেটা কতদিন অবধি, যে আপনাকে হয়তো বা 6 থেকে 7 মাস বা 3 থেকে 4 মাস, সেটা আমরা বলে দেবো আপনার অ্যালার্জিক যে লেভেলটা রয়েছে, সেই অ্যালার্জিক লেভেলটা রিপোর্টটা দেখার পরে। মানে সারা জীবনের জন্য ছাড়তে হচ্ছে না। আপনি তো কোনো রোগ জন্ম থেকে নিয়ে আসেননি, তাহলে কেন সারা জীবন আপনাকে সেটা বইতে হবে? আপনি সঠিক যদি ট্রিটমেন্ট নিচ্ছেন, তাহলে এটা একটা টাইম পরে আপনাকে অবশ্যই মেডিসিন থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। একদম। তারপরে যদি প্রশ্ন থাকে যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আয়ুর্বেদ মেডিসিন আমার কাজ করবে তো? এখনো পর্যন্ত এরকম অনেক মানুষ রয়েছে যারা হয়তো এখনো পর্যন্ত জীবনে আয়ুর্বেদ কোনো মেডিসিন নেননি, ইনটেক করেননি। তো তাদের জন্য বলবো যে আয়ুর্বেদ মেডিসিনে কি আছে সেটা ম্যাডামের থেকে একটু শুনবো। আয়ুর্বেদিক একটা অনেক পুরনো একটা ট্রিটমেন্ট, যেটা আমাদের এখন মডার্ন ট্রিটমেন্টে যে ডোজগুলো আমরা বানাচ্ছি, সেগুলো হয়তো বা আমাদের শারীরিক সমস্যাকে মানে বাধা দিয়ে রাখছে, যে
যে গার্ড করে রাখছে, কিন্তু সঠিকভাবে ট্রিটমেন্ট যদি আপনাকে করতে হয় যে একদম আমাকে সম্পূর্ণভাবে রোগটাকে নির্মূল করতে হবে, তাহলে কিন্তু আপনাকে ন্যাচারাল ওয়েতে ট্রিটমেন্ট অবশ্যই নিতে হবে এবং সঠিকভাবে তখনই আপনি ট্রিটমেন্ট পাবেন। আমাদের মডার্ন ট্রিটমেন্ট এখন যেটা হয়েছে একটা ডোজ বাড়াতেই থাকছি, আমরা রোগটাকে গার্ড করে রাখছি, চাপিয়ে রাখছি, কিন্তু সেটা কিন্তু সঠিক ট্রিটমেন্ট নয়। আপনাকে কিন্তু সঠিক ট্রিটমেন্ট হয় যদি আপনি ডায়াবেটিসের জন্যই বলুন, আস্তে আস্তে কিন্তু এটার কি হচ্ছে কি ডোজ বাড়ছে, মেডিসিনের ডোজ বাড়ছে, ইনসুলিনের ডোজ বাড়ছে, কিন্তু এনবিপিতে যেটা হয়, আয়ুর্বেদিকে যেটা হয় যে আপনার প্যানক্রিয়াসের ট্রিটমেন্টটা হয় এখানে। যে একটা টাইম আগে তো আপনার ইনসুলিন লাগতো না, তখন কিন্তু কি হতো কি যে প্যানক্রিয়াস থেকে যে বিটা সেলটা আছে সেখান থেকে ইনসুলিন সাপ্লাই হতো, এখন সেটা বন্ধ হয়ে গেছে। কেন হয়ে গেছে? আমাদের লাইফস্টাইলের জন্য, আমাদের ডিজিজের জন্য। তো সেটা কিন্তু এনবিপিতে ট্রিটমেন্ট হবে একদম, এবং সঠিক উপায়ে ট্রিটমেন্ট হবে, ন্যাচারাল ওয়েতে ট্রিটমেন্ট হবে আপনার আয়ুর্বেদিকেই। তো সেটা আপনার সঠিকভাবে একটা টাইম পরে আপনার মেডিসিন সব বন্ধ হয়ে যাবে এবং আপনি নর্মাল লাইফ যেরকম লিড করছিলেন সেরকমই লিড করবেন। একদম, মানে অত্যাধুনিক আয়ুর্বেদ মেডিসিন মানেই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। যারা একবার এনবিপিতে এসেছেন তারাই কিন্তু বোঝেন বা তারাই কিন্তু বলেন, ইস আগে কেন এলাম না, আরো কয়েকটা দিন আগে এলে বা ওই মডার্ন ট্রিটমেন্টের মেডিসিনগুলো না খেলে সাইড এফেক্টের হাত থেকে বাঁচতাম, আর এনবিপির মেডিসিন স্টার্ট করলে অনেক তাড়াতাড়ি আমি ভালো হয়ে যেতাম। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার, আমি চন্দননগর থেকে বলছি। চন্দননগর থেকে বলুন, কি প্রবলেম? হ্যাঁ, আমার মার 73 বছর বয়স, ভাত রুটি খাওয়ার পরেই প্রচন্ড ভাবে গা হাত পা চুলকায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার জন্য খুব কষ্ট পাচ্ছে। আচ্ছা, কোন ডক্টর দেখিয়েছেন কি আপনি? কোন ডক্টর দেখিয়েছেন? তারা কি কিছু বলেছেন? না না, ডক্টর বলেছেন, দেখানো হয়নি। আচ্ছা, ম্যাডাম বলে দিচ্ছেন। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি একটা আইজি রিপোর্ট করে নিন, ঠিক আছে? আপনি আইজি রিপোর্টটা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার যদি ওটা অ্যালার্জিক রিয়াকশন থেকে ওটা নিতেই পারছে না, যে ভাত রুটি খাওয়ার পরে গা হাত পা চুলকাচ্ছে, এটা তো নরমাল নয় না যে ভাত রুটি খাওয়ার পরে আমরা না, ওটা তো আমাদেরকে খেতেই হবে, ওটা ছাড়া আমরা কি করে বাঁচবো। কিন্তু তবুও যদি ওনার ওটা খাওয়ার পরে ওটা নিতে পারছে না, ওনার অ্যাবডোমেন, ওনার একটা রিয়াকশন হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই ওনার কোনো শারীরিক প্রবলেম আছে, যেটা আপনি হতে পারেন যে আইজি থেকে হতে পারে। তো অ্যালার্জিক রিয়াকশন থেকে এটা হতে পারে। আপনি আইজি রিপোর্টটা করান এবং আপনি জানতে পারবেন যদি অ্যালার্জির লেভেলটা কত আছে। এবং যদি আপনি সবথেকে ভালোভাবে জানতে চান তাহলে আপনাকে একটা স্যাট রিপোর্ট করাতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওখানে কোন কোন ফুডগুলো আপনাকে আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। হতে পারে আপনার রুটির যে আটার হুইট যে প্রোডাক্টটা রয়েছে সেটা আপনার হয়তো নিতে পারছে না অ্যাবডোমেন, বা তো সেটা থেকে আপনার রিয়াকশনটা হয়ে যেত, তাহলে সেটা আপনাকে বন্ধ করতে হবে। তো আপনার তাই জন্য আপনাকে স্যাট রিপোর্টটা অবশ্যই করাতে হবে। একদম, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু এমন কিছু জিনিসে আমাদের অ্যালার্জি বেরোয় যেটা ছাড়া ভীষণ কঠিন হয়ে যায়, কিন্তু কি করবেন, কিছুদিন পর্যন্ত সেটাকে কিন্তু স্টপ করতে হবে যদি অ্যালার্জি থেকে আপনি মুক্তি পেতে চান। অনেকেই বলে থাকেন মাঝে মধ্যে আমার অ্যালার্জির সমস্যা হচ্ছে, তার মানে মাঝে মধ্যে আপনি সেই জিনিসটাকে ইনটেক করে নিচ্ছেন যেটাতে আপনার অ্যালার্জি রয়েছে। তাহলে ম্যাডাম, আমাদের যদি এরকম সমস্যা থাকে আমাদের প্রত্যেকের দিকে একটা স্যাট রিপোর্ট করা উচিত যদি এরকম কোনো অ্যালার্জির প্রবলেম ফেস করি। যদি কোনো অ্যালার্জি রিপোর্ট হচ্ছে বেসিক্যালি, তো আপনার যদি নরমালি মনে হচ্ছে যে এই ফুডটা থেকে আপনার প্রবলেমটা বাড়ছে, তাহলে সেই ফুডটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। বা আপনার যদি মনে হচ্ছে যে এই ফুডটা খেয়ে আমি ভালো থাকছি, তাহলে আপনি সেটাকে ইনক্লুড করুন আপনার ডেইলি লাইফে। এবং সঠিকভাবে আপনাকে কিন্তু যদি জানতে হবে যে তাহলে আমি কোনটা বাদ দেবো কোনটা, তাহলে আপনাকে স্যাট রিপোর্টটা অবশ্যই করাতে হবে, কারণ ওটা থেকে আপনি জানতে পারবেন যে আপনার কোন কোন রিপোর্টগুলোতে মানে কোন কোন খাবারগুলোতে আপনার যে প্রবলেমটা হচ্ছে। ইভেন কখনো দেখা গেছে কিছু মানুষের যে বালিশ আমরা ঘুমোচ্ছি, সেই বালিশের তুলোতে অবধি আমাদেরকে শিমল তুলোতে অবধি আমাদের অ্যালার্জি। আমরা কিন্তু জানি না যে কোন জিনিসটা আমরা হাত দিলে আমাদের অ্যালার্জিটা বাড়ছে, কোনটায় হাত না দিলে আমরা ঠিক থাকবো। তাই জন্য কিন্তু আপনাকে স্যাট রিপোর্টটাই করাতে হবে। একদম, কারণ অনেকে ফুলের রেণু থেকে, পরাগ রেণু থেকেও কিন্তু অ্যালার্জি হয়ে যায়। তো কোনো মানে ফুলের সংস্পর্শে এলো আপনার অ্যালার্জি স্টার্ট হয়ে গেল। তাই কিসের থেকে আপনার অ্যালার্জি সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে স্যাট রিপোর্টের মধ্যে দিয়ে। এবং তার পাশাপাশি বলে রাখি যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠান যদি আপনি নতুন দেখেন, তাহলে যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের জন্য কিন্তু আপনার সাথে রয়েছে এনবিপি। তাছাড়া কোনো রোগের জন্য যদি আপনাকে অপারেশনের পরামর্শ দেওয়া হয়, সেখানেও ম্যাডামের থেকে জানবো যে অপারেশনের পরামর্শ দেওয়া হয়েছে, তখন আপনাদের কাছে এসেছে এবং সে জীবনে অপারেশন করলোই না, আবার ভালো আছে, এরকম তো অনেক ঘটনা ঘটে। অনেক এরকম পেশেন্ট এসেছে, যেমন কোলিথিয়াসিস মানে গলব্লাডার স্টোন, এরকম পেশেন্ট অনেক এসেছে যাদের বলা হয়েছে কি আপনাকে অপারেশন করতে হবে, তারপরে এটা থেকে আপনি বেরোতে পারবেন। কিন্তু কি হবে যে অপারেশন করলে পুরো গলব্লাডার তো আপনাকে বাদ দিতে হচ্ছে, আপনার একটা অর্গান কিন্তু শরীর থেকে বাদ দেওয়া মানে আপনার ক্ষতি অনেকই বেশি
বেশি হয়ে যাবে, আপনার হজমে প্রবলেম হবে, আরও অনেক প্রবলেমগুলো বাড়তে থাকবে। তো এরকম পেশেন্ট আমাদের কাছে অনেকে এসেছে যে গলব্লাডার স্টোন নিয়ে এসেছে, তারপরে আমরা ট্রিটমেন্ট দিয়েছি 6 মাস পরে, তারপরে ওকে আরও একবার রিপিট করাতে হয়েছে আমাদের ইউএসজি যে কতটা কমেছে। তাহলে কি হবে, রিপোর্টটা করালে পেশেন্ট কনফিডেন্স পাবে যে আমার সত্যিই কমে গেছে। তো তারপরে দেখা গেছে যে পেশেন্টের আস্তে আস্তে তখন স্টোনগুলো কমে গেছে এবং পেশেন্ট তখন নর্মাল লাইফ লিড করতে পারছে। তো এই বলবো যে মডার্ন ট্রিটমেন্টে আপনি অপারেশন করার আগে অবশ্যই একবার আসবেন, তারপর আপনি ডিসিশন নেবেন। একদম চট করে দেখে নেবো কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বেলগুড়িয়া থেকে শম্পা রায় বলছিলাম। হ্যাঁ বলুন, কি প্রবলেম ম্যাডাম? অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা হচ্ছে মানে ইরেগুলার পিরিয়ডস হচ্ছে। আচ্ছা, ইরেগুলার পিরিয়ডস হচ্ছে। আপনার বয়সটা বলবেন? 27। 27? আচ্ছা আচ্ছা, সময় ভীষণ কম, খুব চট করে একটু শুনে আপনার নেব। কি বিয়ে হয়ে গেছে? না 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 না। আচ্ছা, তাহলে আপনার কি মানে আপনি ইউএসজি রিপোর্ট কখনো করিয়েছেন লোয়ার অ্যাবডোমেনের? হ্যাঁ করিয়েছিলাম, সেটা মানে ওটা আগে প্রবলেম হচ্ছিল, মধ্যখানে আবার ঠিক হয়ে গেছিল, কিন্তু আবার সেটা আবার দেখা দিচ্ছে। ওয়েটটা না অনেকটা হেভি হয়ে গেছিল, বসে বসে কাজ করা হয়, সেরকম ভাবে করা হয় না। এটা কিন্তু একটা রিজন, আপনার ওবেসিটি কিন্তু এটাকে ভীষণ ভাবে এফেক্ট করবে। ওবেসিটি কিন্তু পিসিওএস যদি হয়ে থাকে আপনার, তাহলে ওবেসিটি একটা রিজন আপনার ইররেগুলার পিরিয়ডস এর জন্য বা হরমোনাল চেঞ্জেস এর জন্য হতে পারে। তো আপনাকে কি করতে হবে যে আপনাকে হচ্ছে লোয়ার অ্যাবডোমেনের একটা ইউএসজি করতে হবে। আপনার ওবেসিটি যেটা আছে বললেন ওটা আপনাকে চেঞ্জেস করতে হবে, মানে আপনার ওয়েটটা একটু লস করাতে হবে, আপনাকে ডেইলি এক্সারসাইজ করতে হবে, আপনার বাইরের ফাস্টফুড জাঙ্ক ফুডগুলো বন্ধ করুন, আর নর্মাল খাবার খান, শাকসবজিটা বেশি খান, এবং লোয়ার অ্যাবডোমেন ইউএসজি করে যদি আপনি পিসিওএস বা পিসিওডির মতো কোনো প্রবলেম ফেস করছেন তাহলে কিন্তু ওটা অবশ্যই ট্রিটমেন্ট নেবেন, নাহলে ইন ফিউচার আপনার কিন্তু এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। একদম, আমরা পরবর্তী অনুষ্ঠানে এই বিষয়গুলো নিয়ে আবারও আলোচনা করব। যদি আজকে হাতে সময় একদম নেই, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।